Hello friends, welcome to the YouTube channel Pathshala 24/7 Education for All and online platform. আগামী 4th ফেব্রুয়ারি থেকে এসএসসি জিডির এক্সাম ডেট শিডিউল হয়ে গেছে। তো এসএসসি জিডির যে সিবিডি টেস্ট রয়েছে, কম্পিউটার বেসড টেস্ট, তাতে জেনারেল অ্যাওয়ারনেস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অ্যাজ ফার অ্যাজ গত বছরের যদি আমরা কাট অফ দেখি তো। আর বর্তমানে ছেলে মেয়েদের যে প্রিপারেশন ম্যাথ জিআইয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি আমরা আলোচনা করতে চাই তো জিএস একটা ইম্পর্টেন্ট ভূমিকা নেবে। তো আমি আগামী এই কয়েকদিনে চেষ্টা করব লাস্ট মিনিট কিছু সাজেশন নিয়ে আসার, এবং প্রত্যেকদিন একটা করে সেট আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের যারা জিডির প্রিপারেশন নিচ্ছ এবং আগামী দিনে তোমাদের এক্সাম রয়েছে তাদের একটু হলেও হেল্প হয়। আর আমি এই সেটগুলো বানিয়েছি লাস্ট ইয়ারের প্রত্যেকটা শিফটের সেটগুলোর উপরের মেনলি ফোকাস করার পরে সেটগুলো বানিয়েছি। তো বেশি কথা বলবো না, তোমরা ভিডিওটা দেখার পরেই বুঝতে পারবে এটা কতটা তোমাদের জন্য ফ্রুটফুল। সময় নষ্ট করছি না, চলে আসছি। তো নাম্বার 1, প্রথমে আমাদেরকে এখানে বলেছে যে নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়াটা কবে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল 2015 সালে ফ্রেন্ডস। তাহলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া, যেটাকে আমরা নীতি আয়োগ বলি, এটা শুরু হয়েছিল 2015 সালে। এটা কাকে রিপ্লেস করেছিল? আমাদের যে প্ল্যানিং কমিশন ছিল, মানে যার আন্ডারে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো হতো, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে সরিয়ে দিয়ে নীতি আয়োগ প্লেস নিয়েছিল। কবে শুরু হয়েছে? 2015 সালের 1 জানুয়ারি শুরু হয়েছে। বর্তমানে এই নীতি আয়োগের হেডকোয়ার্টার কোথায় রয়েছে ফ্রেন্ডস? নীতি আয়োগের হেডকোয়ার্টার রয়েছে কোথায়? না, নিউ দিল্লিতে। এর চেয়ারম্যান কে হবে? যেমন আগের প্ল্যানিং কমিশন বা যে পরিকল্পনা যে কমিশন ছিল আমাদের, তার যেমন চেয়ারম্যান প্রধানমন্ত্রী থাকতেন, এখানেও নীতি আয়োগেরও চেয়ারম্যান প্রধানমন্ত্রী থাকবেন। তো এখান থেকে যদি তাহলে চেয়ারম্যানের কথা মনে থাকবে, কিন্তু ভাইস চেয়ারম্যান যদি জিজ্ঞাসা করে নেয়, তো বর্তমানে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে রয়েছেন? না, সুমন বেরি রয়েছেন বর্তমানে। সুমন বেরি রয়েছেন বর্তমানে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। আর যদি সিইওর কথা জিজ্ঞাসা করে, মানে চিফ এক্সিকিউটিভ অফিসার, তাহলে বর্তমানে নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন বিভিআর সুব্রমণিয়াম রয়েছেন বর্তমানে নীতি আয়োগের সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 2তে চলে আসবো। 2024 সালে ভারতরত্ন পুরস্কার কারা কারা পেয়েছেন? প্রত্যেক বছর ভারতরত্ন দেওয়া হয় এমন কোনো মানে নেই, কিন্তু যখন দেওয়া হয় তখন 3 জনকে দেওয়া হয়, কিন্তু এবার 5 জনের নাম ডিক্লেয়ার করা হয়েছে। কিছু পোস্ট থমাসলি আছে, মানে মরণোত্তর কিছু রয়েছে। তো কোন 5 জন পেয়েছেন? নাম্বার 1 হচ্ছে কর্পূরী ঠাকুর, নাম্বার 2 এল.কে আডবাণী, নাম্বার 3 পি.ভি. নরসিমা রাও, নাম্বার 4 চরণ সিং, নাম্বার 5 হচ্ছে এম.এস. স্বামীনাথন। কর্পূরী ঠাকুর কে ছিলেন? কর্পূরী ঠাকুর হচ্ছেন পলিটিশিয়ান ছিলেন, ফর্মার বিহারের চিফ মিনিস্টার ছিলেন কর্পূরী ঠাকুর। এল.কে আডবাণী কে ছিলেন? এল.কে আডবাণী বিজেপি দলের একজন দক্ষ নেতা ছিলেন, ডেপুটি পিএম ছিলেন, মানে উপপ্রধানমন্ত্রী ছিলেন। পি.ভি. নরসিমা রাও কে ছিলেন? ইনিও ছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী। চরণ সিং, ইনিও ছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী। আর এম.এস. স্বামীনাথন আমরা সকলেই জানি, আমরা যে গ্রিন রেভলিউশনের কথা বলি বা সবুজ বিপ্লব, সেই সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এম.এস. স্বামীনাথন। তো এখানে ভারতরত্ন পুরস্কার কারা পেয়েছেন, কোশ্চেনটা তো এরকম হবে না। দেখা গেল যে বলে দিল যে 2024-এ ভারতরত্ন পেয়েছেন এম.এস. স্বামীনাথন, তিনি কোন ফিল্ড থেকে যুক্ত ছিলেন? তখন তোমাদেরকে বলতে হবে, নিশ্চয় অপশন এরকমই থাকবে যে সবুজ বিপ্লবের জনক, বা পি.ভি. নরসিমা রাও প্রাক্তন প্রধানমন্ত্রী, চরণ সিং প্রাক্তন প্রধানমন্ত্রী, কর্পূরী ঠাকুর ইনি হচ্ছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ঠিক এভাবে। নাম্বার 3, যামিনী কৃষ্ণমূর্তি কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত। ফ্রেন্ডস, তোমরা সকলেই জানো তো যামিনী কৃষ্ণমূর্তি কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত। আর এই কুচিপুড়ি যে ডান্স, এটা কোন স্টেটের ডান্স ফ্রেন্ডস? কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের ডান্স। তাহলে কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের ডান্স, এবং তার সঙ্গে একজন বিখ্যাত নৃত্যশিল্পী হলেন যামিনী কৃষ্ণমূর্তি। নেক্সট নাম্বার 4, বেঙ্গল কেশরী বলে কে পরিচিত? আমরা সকলেই জানি বেঙ্গল কেশরী হচ্ছেন কে? না, আশুতোষ মুখার্জি। সেন্সাস, ভেরি ইম্পর্টেন্ট টপিক। লাস্ট সেন্সাস হয়েছিল আমাদের 2011-তে, 21-এ হওয়ার কথা ছিল, ডিউ টু করোনা হতে পারেনি। তো এখনও অনেক এক্সামে 2011-র সেন্সাস থেকে কোশ্চেন আসছে। তো 2011 সালের আদমশুমারি অনুযায়ী আমাদের সেক্স রেশিও যদি জিজ্ঞাসা করে, মানে প্রত্যেক 1000 জন পুরুষের পিছনে কতজন মহিলা, তো সেই ক্ষেত্রে সে নাম্বারটা হয়ে যাবে কত? সেই ক্ষেত্রে সেই নাম্বারটা হয়ে যাবে, মানে কোন স্টেট সবচেয়ে বেশি ছিল মহিলা লিঙ্গের অনুপাত অনুযায়ী? তাহলে হয়ে যাবে কেরালাতে ছিল 1084, মানে 1000 জন পুরুষের পিছনে 1084 জন মহিলা ছিল। আর টোটাল ইন্ডিয়ার মধ্যে যদি ধরি, তাহলে পরে 0 থেকে 19 বছর পর্যন্ত যখন আমরা সেক্স রেশিও ধরছিলাম, তখন লিঙ্গের অনুপাত ছিল 908, এটা হচ্ছে অ্যাভারেজ টোটাল ইন্ডিয়ার। আর 60+ যখন মহিলা লিঙ্গের অনুপাত ধরছিলাম, তখন 1033, 1033। তাহলে 0 থেকে 19 বছর পর্যন্ত 908, 60 বছরের বেশি হচ্ছে 1033। আর আমাদের সম্পূর্ণ স্টেট এবং ইউনিয়ন টেরিটরির মধ্যে সবথেকে ভালো সেক্স রেশিও কোথায়? না, কেরালার সেক্স রেশিও ছিল 108 for 1084। কেরালার ক্যাপিটাল ফ্রেন্ডস তিরুবনন্তপুরম। তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে কেরালার বর্তমানে সিএম এবং গভর্নর, মানে রাজ্যপাল কে রয়েছেন। নেক্সট চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 বলছে, নিচের মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? অপশানটা অনেকগুলো থেকে যাবে, নিচের মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? আমাদের শিক্ষার অধিকার থাকতে পারে,
বিভিন্ন অধিকার থাকতে পারে, তার মধ্যে সব থেকে কোনটি মৌলিক অধিকার নয়, সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার আগে কিন্তু মৌলিক অধিকার ছিল, বর্তমানে আমাদের মৌলিক অধিকার কতগুলো, ফান্ডামেন্টাল রাইটস 6টা, আগে 7টা ছিল। তো যে 7টা মৌলিক অধিকার ছিল সেখান থেকে সম্পত্তির অধিকারটাকে মুছে বাদ দেওয়া হয়েছে। তাহলে বর্তমানে সম্পত্তির অধিকারকে কী বলা হয়? বর্তমানে সম্পত্তির অধিকারটাকে মৌলিক অধিকার বলা হয় না, বলে আইনি অধিকার। এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে সম্পত্তির অধিকারটাকে যে ফান্ডামেন্টাল রাইটস বা আমরা যেটাকে বলি যে মৌলিক অধিকার, সেখান থেকে বাদ দেওয়া হয়েছে কততম সংশোধনে? 44th। তাহলে 44তম সংশোধনে আমাদের মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে এবং বর্তমানে সম্পত্তির অধিকারকে আইনি অধিকারের আওতায় নিয়ে আসা হচ্ছে। নাম্বার 7, একজন মানুষ শুয়ে থাকা অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়। একটা মজার প্রশ্ন, সরি ফ্রেন্ডস, একটা মজার প্রশ্ন যে বলে দিল যে একজন মানুষ পৃথিবীকে সবচেয়ে কম চাপ কখন দেয়। অপশান দিতে পারে দাঁড়িয়ে থেকে, বসে থেকে, শুয়ে থেকে, দৌড়ানোর সময়। তো অপশানটা হচ্ছে শুয়ে থাকা অবস্থায়। মানে শুয়ে থাকা অবস্থায় একজন মানুষ পৃথিবীকে সব থেকে কম চাপ দেয় ফ্রেন্ডস। নেক্সট নাম্বার 8, সিন্ধু সভ্যতা কোন ধরনের সভ্যতা ছিল? বা কোশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে যে নিচের মধ্যে কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীরা করতে পারত? উত্তরটা যাবে তাম্র। তার জন্য সিন্ধু সভ্যতাকে কী বলা হয়? তাম্র সভ্যতা বলা হয়। তখন কিন্তু মানুষ লোহার ব্যবহার শেখেনি, তামার ব্যবহার করতে বলে তাম্র সভ্যতা বলা হয় কাকে? সিন্ধু সভ্যতাকে। নেক্সট, ওয়েলিংটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? দেখবে তোমরা হামেশাই দেখতে পারবে, এর আগের বছরের কোশ্চেনও যদি তোমরা দেখো তো সেখানেও দেখবে প্রত্যেকটা শিফটেই কম বেশি এই কোনো কাপ কোন খেলার সঙ্গে যুক্ত এরকম একটা প্রশ্ন ছিল। তো ওয়েলিংটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? না হকি খেলার সঙ্গে যুক্ত। নাম্বার 10, মাদাই ফেস্টিভ্যাল, ভেরি ইম্পর্টেন্ট। মাদাই ফেস্টিভ্যাল, এই মাদাই ফেস্টিভ্যাল মেনলি ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে পালিত হয়। এটা কোন উপজাতিটা পালন করে থাকে? এটা হচ্ছে গোন্ড উপজাতি, GOND, গোন্ড উপজাতিটা পালন করে থাকে মাদাই ফেস্টিভ্যাল। এবং এটি তাদের যে গডেসেস রয়েছে দান্তেশ্বরী, সে দান্তেশ্বরী গডেসেসকে সম্মান জানিয়ে মাদাই ফেস্টিভ্যাল পালন করে গোন্ড উপজাতিরা। কোন কোন স্টেটে পালন করা হয়? মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, আমার ভিডিও নতুন দেখছো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আগামী এই জবে SSC জিডি শুরু হয়নি, প্রত্যেকদিন আমি একটা করে এরকম GSS সেট আমার চ্যানেলে আমি নিয়ে আসতে থাকবো। নেক্সট কোশ্চেন নাম্বার 11, চৈতন্যদেব কোথায় দীক্ষাপ্রাপ্ত হয়েছিলেন? অপশান থাকলো অনেকগুলো, যে মায়াপুর, নবদ্বীপ, অনেক অপশান থাকলো, কিন্তু চৈতন্যদেব দীক্ষাপ্রাপ্ত কোথায় হয়েছিলেন, কোথায় দীক্ষা নিয়েছিলেন? গয়াতে ফ্রেন্ডস। নাম্বার 12, যে 18তম লোকসভা হয়ে গেল, লোকসভা নির্বাচন 2024 সালে, যেটা হচ্ছে 18th লোকসভা ইলেকশন। সেখানে সারা ভারতে মোট 74 জন MP রয়েছেন। এরকম একটা কোশ্চেন ছিল, মানে মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন, যে কত শতাংশ মহিলাদের জন্য রিজার্ভ করা হয়েছে? 1/3 সিট রিজার্ভ করার কথা বলা হয়েছিল। তো বর্তমানে 18th লোকসভাতে কিন্তু 74 জন মহিলা মেম্বার অফ পার্লামেন্ট রয়েছে, অল ওভার ইন্ডিয়াতে আর কি। আর 2019 যেটা 17তম লোকসভা ছিল, সেখানে 78 জন ছিল, 4 জন মহিলা MP এবার কম গত 17তম লোকসভার তুলনায়। নাম্বার 13, 2026 সালে যে FIFA ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে, সেটি কোন দেশ আয়োজন করবে? 2022 কোথায় আয়োজন হয়েছিল ফ্রেন্ডস? কাতারে, চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। তো এবার 2026 FIFA ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে কোথায়? 3টে দেশ একসঙ্গে এটাকে হোস্ট করবে, হচ্ছে কানাডা, মেক্সিকো এবং আমেরিকা যুক্তরাষ্ট্র। সবই হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলো, কানাডা, মেক্সিকো এবং আমেরিকা যুক্তরাষ্ট্র। নেক্সট নাম্বার 14, সংস্কৃতি এবং শিক্ষার অধিকার আমাদের সংবিধানের 29 এবং 30 নম্বর ধারায় বলা রয়েছে। সংবিধান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কিছু হয়, তো এর মধ্যে সংস্কৃতি এবং শিক্ষার অধিকার আমাদের সংবিধানের 29 নম্বর এবং 30 নম্বর ধারায় বলা আছে। নেক্সট আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 15, যে কেন্দ্রীয় ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। আমাদের অনেকগুলো এরকম যেটাকে আমরা ইনস্টিটিউট বলি, প্রতিষ্ঠান, বিভিন্ন রিসার্চ সেন্টার রয়েছে। তো তার মধ্যে কেন্দ্রীয় সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে ফ্রেন্ডস? লখনৌতে রয়েছে। ইউপি, উত্তরপ্রদেশের ক্যাপিটাল লখনৌ, সেখানে রয়েছে কেন্দ্রীয় ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। নেক্সট ফ্রেন্ডস, ইউনেস্কো দ্বারা স্বীকৃত ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে বর্তমানে ভারতে কতগুলো ইউনেস্কো দ্বারা স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, এটা আমাকে লিখে জানাবে। তো তার আগে আমরা ইউনেস্কো সম্পর্কে যদি একটু জানতে চাই, বারবার তোমরা জানো ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যেটা হেডকোয়ার্টার রয়েছে কোথায়? ফ্রান্সের প্যারিসে, যেটা স্থাপন করা হয়েছিল কত সালে? 1945-এ। যার বর্তমানে ডিরেক্টর জেনারেল পদে কে রয়েছেন? ডিরেক্টর জেনারেল পদে রয়েছেন অড্রে অ্যাজুলে। আমি স্পেলিংটা লিখে দিচ্ছি, অড্রে। আচ্ছা, অড্রে AUDREY, অড্রে আজুলে, AZOULAY, অড্রো আজুলে, এটা হচ্ছে ডিরেক্টর জেনারেল। তো ইউনেস্কো যখন ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা কাকে দিয়েছিল? অজন্তা গুহাকে দিয়েছিল, অজন্তা কেভস, যেটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। কত সালে? 1983-তে। তাহলে 1983-তে অজন্তা কেভ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে জায়গা করে নেয়, এবং এটি হচ্ছে ভারতের প্রথম ইউনেস্কো দ্বারা স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে বর্তমানে ইউনেস্কো দ্বারা কতগুলো সাইটকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দিয়েছে ইউনেস্কো আজকে পর্যন্ত, টিল ডেট টুডে। নেক্সট কোশ্চেন নাম্বার 17, কোন বর্ণের আলো সবচেয়ে বেশি বিচ্যুত হয়?
অনেকগুলো আলো রয়েছে, অনেক লাল, বেগুন, হলুদ, সবুজ বিভিন্ন অপশন দিয়ে দিল। তো কোন মনে আলো সবচেয়ে বেশি বিচ্যুত হয় বা বিচ্যুতি কার সবচেয়ে বেশি? না বেগুনি, ভায়োলেট। নেক্সট নাম্বার 18, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি। অপশন থাকবে যে জলের ঘনত্ব কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সবচেয়ে বেশি, 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি থাকলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে ম্যাক্সিমাম হয়ে যায়। ভুল করে যদি 0 ডিগ্রি বলে দিও না, কারণ 0 ডিগ্রি হয়ে গেলে কী হবে, জল তো জমে বরফ হয়ে গেল। কিন্তু আমি বলেছি জলের ঘনত্ব সবচেয়ে বেশি, তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়। নেক্সট, চিকুনগুনিয়া রোগের বাহক। চিকুনগুনিয়া রোগের বাহক হচ্ছে এডিস ইজিপ্টিস প্রজাতির মশা, মানে এডিস প্রজাতির মশা হচ্ছে চিকুনগুনিয়া রোগের বাহক। তাহলে ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিস, কিউলেক্স হচ্ছে গোদ বা ফাইলেরিয়া, আর চিকুনগুনিয়া রোগের বাহক হচ্ছে কে ইজিপ্ট প্রজাতির মশা। নেক্সট, লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার 20, হিন্দি দিবস প্রত্যেক বছর কবে পালন করা হয়? না 14ই সেপ্টেম্বর। এরকম একটা করে ডেও প্রত্যেকটা শিফটে দিতেই পারে, বা অনেক শিফটে দিয়েছিল গত বছরও। তো হিন্দি দিবস প্রত্যেক বছর পালন করা হয় 14ই সেপ্টেম্বর। তো এই হচ্ছে ফ্রেন্ডস আমার প্রথম সেটের 20 কোশ্চেন্স। তো আশা করি তোমরা ভিডিওকে লাস্ট অবধি দেখেছো। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমার ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তার লিঙ্কও দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে আমি কম্পিটিটিভ এক্সাম সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশান শেয়ার করে থাকি। আর এইভাবেই সাপোর্ট করতে থাকো পাঠশালা 24/7-কে। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব সুস্থ থাকো, ভালো থাকো এবং প্রিপারেশন নাও। ততক্ষণ পর্যন্ত বেস্ট অফ লাক। জয় হিন্দ।